ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি। রাজনৈতিক সংকট উত্তরণে ভূমিকা রাখতে আসছে মির্জা ফখরুলের। আবু সাইদ হত্যা মামলা অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ। জুলাই গণহত্যা মামলায় তৃতীয় দিনে সাক্ষ্য দেবেন 2 সাক্ষী। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের 7 জন নিহত। লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে শোকের ছায়া। দুর্নীতি করেও তৃতীয় শ্রেণীর কর্মী থেকে নিউ এনটিসির প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহিম হয়েছেন 17 কোটি টাকার মালিক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস আজ। তার স্মৃতি বিজড়িত শিলাইদহের কুঠিবাড়িতে এবার নেই তেমন আয়োজন। গাজা দখলে নেতানিয়াহুকে স্বাধীনতা দিলেন ট্রাম্প। ইসরায়েলি হামলায় নিহত আরো 83। তেল আবিবে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ। এবং অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাই পর্বে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। লাওসের বিপক্ষে জয় দিয়ে আসর শুরুর আশা কোচের। সংবাদ দুপুরে দেখছিলেন সুনামগুলো। আপনাদের সঙ্গে আছি আমি অতশীষে। এবারে পুরো খবর। ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিক উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। এবারে নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। সাইফুল রিপনের প্রতিবেদন। প্রিয় দেশবাসী, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। পলাতক ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, গেল 1 বছরে দেশের শান্তি শৃঙ্খলা ফেরার পাশাপাশি অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি। আমাদের জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসছে, অর্থনীতিতে গতিশীলতা এসছে, সংকট দূর হয়েছে। মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সফলতার সঙ্গে শুল্ক আলোচনা সমাপ্ত করেছি। এর ফলে আমাদের অর্থনীতির সম্ভাবনা বহুগুণ বেড়ে গিয়েছে। এ সময় জুলাই সনদ নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা আশা করছি এই ঐকমত্যের ভিত্তিতে অচিরেই রাজনৈতিক দলগুলি জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছাবে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্বও শুরু হয়েছে। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানে বুধবার থেকেই কার্যক্রম শুরু হবে জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। নতুন বাংলাদেশ গড়ার কাজের ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনে। নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। এ সময় উপকূলীয় ও গভীর সমুদ্র অর্থনীতি বিকাশে অন্তর্বর্তী সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি। তারা উৎসাহ সহকারে সাড়া দিয়েছেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে সহায়ক হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানান তিনি। বলেন, এই ঘোষণাপত্র রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতেও ভূমিকা পালন করবে। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে
রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। আমরা তার কাছ থেকে জানবার চেষ্টা করবো এই বিষয়ে। সাইফুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাইফুল, নির্বাচনের ঘোষণা নিয়ে কি বলছে বিএনপি, বিস্তারিত জানাবেন। আজকের এই সংবাদ সম্মেলনটি ছিল মূলত প্রধান উপদেষ্টার যেই জুলাই ঘোষণাপত্র পাঠ এবং পরবর্তীতে যে জাতির উদ্দেশ্যে ভাষণ তিনি দিয়েছেন গতকাল, তার উপর ভিত্তি করেই আজকের এই সংবাদের আয়োজন করা। ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে আজকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনি যেটি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র যেটি ঘোষণা করা হয়েছে, এটি ঘোষণার মধ্য দিয়ে এবং এটির যে এই ঘোষণাপত্রে যে অঙ্গীকারগুলো করা হয়েছে সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তর সম্ভব হবে, এমনটি প্রত্যাশার কথা কিন্তু জানিয়েছেন। এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা যেই কথাটি বলেছেন যে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের নির্দেশনা নির্বাচন কমিশনকে পাঠানো হবে, সেই বিষয়টিকেও স্বাগত জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে এই ধরনের এই সিদ্ধান্ত থেকে বাংলাদেশের যে রাজনৈতিক অচল অবস্থা চলছে সেই অচল অবস্থা থেকে উত্তরণ ঘটবে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে দেশ এগিয়ে যাবে, এমনটি কিন্তু প্রত্যাশা করেছেন। এবং যারা গতকালের এই জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ হয়েছেন, বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে ইতিবাচকভাবে গ্রহণ করলে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে এবং এই যে অঙ্গীকারনামাগুলো কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে যে রাজনৈতিক দলগুলোর প্রশ্ন রয়েছে, সেই বিষয়টি নিয়েও কিন্তু বিএনপির পক্ষ থেকে আজকে মতামত তুলে ধরেছেন বিএনপি নেতারা। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে যেই অঙ্গীকারনামাগুলো করা হয়েছে সেই অঙ্গীকারগুলো পূরণে পরবর্তী রাজনৈতিক সরকার এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে এবং ঐকমত্যের যে বিষয়গুলো সেই বিষয়গুলো বাস্তবায়ন করবে। এটি বৈধভাবে একমাত্র পথ, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং সামগ্রিকভাবে বিএনপির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রকে যেমন স্বাগত জানানো হয়েছে, পাশাপাশি এই ফেব্রুয়ারিতে নির্বাচনের যেই ঘোষণা সেই ঘোষণাকেও স্বাগত জানিয়েছে বিএনপি। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। অতসী। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনী বিএনপির সংবাদ সম্মেলন থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরে আবু সাইদ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার 6 আসামিকে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলায় আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন রংপুরের এনটিভির সিনিয়র প্রতিনিধি এ.কে মইনুল হক। তিনি আবু সাইদের হত্যার প্রত্যক্ষদর্শী। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মুর্মুও সাক্ষ্য দেবেন। এখন পর্যন্ত 3 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষীরা জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন। সকালে ট্রাইব্যুনালে আনা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে বিস্তারিত জানবো আমরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাবরিনা, আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের আদেশে কি বললেন ট্রাইব্যুনাল, বিস্তারিত জানাবেন। অতসী, আপনার নিশ্চয়ই মনে আছে যে গেল বছরের যে জুলাই গণ অভ্যুত্থানের যে আন্দোলন, সেটি হচ্ছে আন্দোলনের কোটা আন্দোলন থেকে কোটা আন্দোলনের যে মোড়টি ঘুরিয়ে দিয়েছিল সেটি হচ্ছে কিন্তু সেই যে হত্যাযজ্ঞ, অর্থাৎ আবু সাইদ
তিনি কিন্তু স্বৈরাচারদের বিরুদ্ধে যে তিনি কিন্তু 2 হাত প্রসারিত করে গুলি খেয়েছিলেন এবং তার হত্যার মাধ্যমেই কিন্তু আসলে যত ছাত্র জনতা আছে তারা কিন্তু খুব ক্রোধ হয়ে তারপরে কিন্তু এই আন্দোলনটা শুরু হয় এবং পরে কিন্তু এক দফা হয় এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকার যে আওয়ামী লীগ সরকার তার পতন হয়। তো আজকে আসলে এই যে আবু সাইদ হত্যা মামলা, সেই মামলা আসলে 30 জন আসামিকে যারা বলেছেন সেই 30 জন আসামির মধ্যে 24 জন আসামি পলাতক আছে এবং সেই সাথে 6 জন আসামিকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে আজকে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়েছে এবং তার এর মানে এই যে আবু সাইদ হত্যা মামলা তার কিন্তু আনুষ্ঠানিক বিচার আসলে শুরু হয়ে গেল। এবং আজকে ইতোমধ্যে আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে শেখ হাসিনা বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা আসাদুজ্জামান খানের বিরুদ্ধে যে আজকে 2 সাক্ষী এসে তারা কিন্তু আবু সাইদ হত্যা মামলার প্রত্যক্ষদর্শী। তাদের মধ্যে একজন এনটিভির সিনিয়র সাংবাদিক, তিনি একে মইনুল হক। তিনিও যখন আমরা এনটিভি থেকে আসলে দেখতে পাই যে আবু সাইদ আসলে কি, তারাই কিন্তু প্রথমে লাইভ টেলিকাস্ট করে এবং সেখানে সেই সাংবাদিক উপস্থিত ছিলেন এবং সেই সাথে আরেকজন শিক্ষার্থী এসেছেন, সেটি তিনি রিনা মুর্মু। তিনিও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মাস্টার্সে পড়ুয়া শিক্ষার্থী ছিলেন তখন পর্যন্ত এবং তিনিও কিন্তু আবু সাইদকে সামনাসামনি আবু সাইদের হত্যা আসলে কিভাবে ঘটে সেটি তারা দুজনেই কিন্তু আসলে দেখেছিলেন। এবং ইতোমধ্যে শেখ হাসিনার এই মামলায় কিন্তু রিনা মুর্মু আসলে এখন সাক্ষী দিচ্ছেন। আর এদিক থেকে আবু সাইদ হত্যা মামলা সেটি কিন্তু আসলে আনুষ্ঠানিক বিচার আসলে শুরু হয়ে গেছে। তো শেখ হাসিনার মামলায় আজকে আবু সাইদের যে প্রত্যক্ষদর্শী অর্থাৎ রিনা মুর্মু এবং একে মইনুল হক, তিনি কিন্তু আজকে বিস্তারিত বর্ণনা করবেন। শেখ হাসিনার মামলায় কিন্তু এই সবগুলো মামলাই আসলে চলে এসেছে। তো আজকে সাক্ষ্য গ্রহণের পর আসলে আমরা বলতে পারবো যে আজকে কি কি নতুন তথ্য আসলে উঠে আসে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। অতসী। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবু সাইদ হত্যা মামলার আদেশ চলছে এবং সেই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম আমাদের সহকর্মী সাবরিনা মজুমদারের কাছ থেকে। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার ফরিদ আহমেদ হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 4 জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ শুনানি শেষে আদেশ দেন। গেল বছরের 5 আগস্ট যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারের ওপরে ছাত্র জনতার সঙ্গে মিছিলে অংশ নেন ফরিদ আহমেদ। ঘটনার দিন আসামিদের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিন সকাল 8:45টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় 23 এপ্রিল যাত্রাবাড়ী থানায় মামলা হয়। মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু, পুলিশের সাবেক উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা পদমর্যাদা ক্রম নিয়ে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে করা আবেদনের রায় বৃহস্পতিবার। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার এদিন ধার্য করেন। আজ রায় দেওয়ার কথা থাকলেও মন্ত্রিপরিষদ বিভাগের আইনজীবীকে আপিল বিভাগ পরিবর্তনের দরখাস্ত দেওয়ার কথা বলে রায়ের জন্য নতুন দিন ধার্য করেন। গেল 27 এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। 9 জানুয়ারি দেশের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম ঠিক করতে আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করে বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে একই পরিবারের 3 শিশুসহ 7 জন নিহত হয়েছেন। এতে তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে পশ্চিম চৌপালিতে চলছে মাতম। বুধবার ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ফয়জুন্নেসা, খুরশিদা বেগম, কবিতা বেগম, লাবণী বেগম, রেশমি আক্তার, মিম আক্তার ও লামিয়া আক্তার। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওমান প্রবাসী স্বজনকে আনতে ঢাকায় গিয়েছিলেন তারা। বিমানবন্দর থেকে ফেরার পথে ভোরের দিকে তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা 11 আরোহীর মধ্যে চালক সহ 4 জন বের হতে পারলেও ভেতরে 7 জন আটকা পড়েন। ঘটনাস্থলেই মারা যায় 6 জন। আহত অবস্থায় হাসপাতালে নিলে আরও 1 জনের মৃত্যু হয়। পরে তাদের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হলে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।
দর্শক, নোয়াখালীর দুর্ঘটনা নিয়ে আরও জানাতে নিহতদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। স্বপন, নিহতদের পরিবারের পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন? অতসী, আপনি যেমনটি বলছেন যে ওমান প্রবাসী বাহার ওমান থেকে দেশে ফেরার পথে নোয়াখালী চন্দ্রগঞ্জ পূব বাজারে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা একই পরিবারের 7 জন নিহত হয়েছে। আমরা এই বাহারের যে 7 জন পরিবারের 7 জন নিহত হয়েছে তার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরের সদর উপজেলা চৌপল্লী গ্রামে। আমরা এখন তাদের বাড়ি যে কাশের বাড়িতে রয়েছে, এখানে যে বাহার রয়েছে, যে বাহারের মা মুর্শিদা বেগম, স্ত্রী কবিতা, তার মেয়ে মিম এবং তার ভাইয়ের রেশমি এবং লামিয়া এবং তার ভাইয়ের স্ত্রী লাবণী এবং তার নানি প্রয়োজনের 7 জন মারা গেছে। যে আমরা যেটি দেখেছি যে আসলে যে পানিতে মাইক্রোবাসটি পড়ে যাওয়ার পর এখানকার যে বাহার ছিল এবং বাহারের বাবা গাড়ি থেকে বের হলো যে মহিলা এবং শিশু রয়েছে তারা আসলে গাড়ি থেকে বের হতে পারেনি। আমরা এখানকার আসার পর স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, বাহারের বাবার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বাহারের বাবা যখনই বের হয়েছে এবং অন্যদিকে বের করার জন্য গাড়ির দরজা খোলার চেষ্টা করেছে, কিন্তু তিনি আসলে গাড়ির দরজা খুলতে পারেনি। এ সময় তিনি যে ড্রাইভার ছিল, সেই ড্রাইভার ঢাকা থেকে আসার পথে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বারবার সে রং সাইডে চলে যাচ্ছিল, তার চোখে ঘুম ছিল এবং তারা বারবার তাকে সতর্ক করছিলেন যে মাইক্রোবাস থেকে নেমে একটু চা পান করার জন্য যেন ড্রাইভারের ঘুমটি চলে যায়। কিন্তু ড্রাইভার যেটি বলেছেন যে বাহারের বাবা, যে ড্রাইভার বলে যে না ঠিক আছে, তার কোনো সমস্যা হচ্ছে না। তো এইভাবে আসলে ড্রাইভারের চোখে ঘুম থাকার কারণে এবং তার অসতর্কতার কারণে 7টি তাজা পান আজ জড়ে যায়। আমরা এখানকার যে বাহারের বাবা আমাদেরকে আরো জানিয়েছে যে চালক যে রাসেল, তাকে গাড়ি থেকে বের করে তিনি আটক করেছেন, কিন্তু যখনই তার গাড়ির যে মালিক তিনি এসে তাকে নিয়ে যায় এবং তাকে এলাকা ঘটনাস্থল থেকে পার করে দেয়। আমরা এখানকার যে হাইওয়ে পুলিশের যে ইন্সপেক্টর মোবারক হোসেন, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছে এবং লাশ দাপনের প্রস্তুতিও চলতেছে। অতসী, এ ছিল লক্ষ্মীপুর থেকে একই পরিবারের 7 জন নিহতের ঘটনার সর্বশেষ খবর। স্বপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালীর দুর্ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। প্রধান উপদেষ্টা নির্বাচন ঘোষণা নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তাদের বিচারও এই দেশে আগামীতে হবে। যারা এই দেশের মানুষের যে তরুণদেরকে নিয়ে স্বপ্ন ছিল, তরুণদেরকে নিয়ে আশা ছিল, সেই আশা আকাঙ্ক্ষায় যারা গুড়ে বালি দিয়েছে, সেই আশা আকাঙ্ক্ষাকে যারা ধ্বংস করেছে, তাদের বিচারও হবে। আজকে তরুণ হিসেবে আমরা নিজেরা প্রশ্নের সম্মুখীন হই, তোমাদের ভাই বন্ধু সহকর্মীরা এগুলো কি করছে। তাই সরকারকে বলতে চাই, আপনারা আশকারা দিয়ে এগুলো করেছেন, আপনাদের দায় রয়েছে। সেই দায় মোচনের জন্য হলেও অন্তত এই আন্দোলনের অন্যান্য অংশীজনদেরকে যথাযথ মূল্যায়ন করে এই ঘোষণাপত্রে তার সঠিক আপনারা বিবৃতি জাতির সামনে প্রকাশ করবেন। এবং আগামীতে যে জুলাই ঘোষণাপত্র হবে, সেই জুলাই ঘোষণাপত্রের কিভাবে আগামীতে যে জুলাই সনদ ঘোষণা করা হবে, সেই জুলাই সনদে কিভাবে সকলের আকাঙ্ক্ষাকে প্রকাশ করা যায়, অংশীজনদের ত্যাগের মূল্যায়ন কিভাবে করা যায়, তাদের ইতিহাসকে কিভাবে তুলে ধরা যায় এবং এই জুলাই সনদকে আপনার মেঘনা কাটার মতো এইটা জাতির মুক্তির সনদে রূপান্তর করা যায়, আইনি ভিত্তি দেওয়া যায়, সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নিন, আলাপ আলোচনা করুন এবং এই জুলাই সনদের ভিত্তিতেই আগামীর নির্বাচন হবে। অন্যথায় পরিষ্কার কথা, এই বাংলাদেশে প্রতারণার মধ্যে দিয়ে আগামীতে কোনো নির্বাচন হলে, অতীতে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, আমি দামি নির্বাচন হয়েছে, আগের রাতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের সাথে যারা জড়িত ছিল দেখেছেন বাংলাদেশের ইতিহাসে প্রধান বিচারপতির গলায় গামছা, প্রধান নির্বাচন কমিশনের কোমরে রশি, এই ইতিহাস কিন্তু বাংলাদেশের 50 বছরে ছিল না, কিন্তু হয়েছে। কাজে আগামীতেও যদি এইভাবে ল্যাপস্যাপ দিয়া জোড়াতালি দিয়া খালি একটা নির্বাচন করতে চান, যারা এই ধরনের নির্বাচন করতে চান তাদের পরিণতিও কিন্তু এই যে খায়রুল হক কিংবা নুরুল হুদাদের মতো পরিণত হবে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই।
প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি। 6 আগস্ট 24-এর এই দিনে জনরোষে পুড়ে যাওয়া বাংলাদেশের পুনর্গঠনে কাজ শুরু করে ছাত্র জনতা। আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার গঠনে শিক্ষার্থীরা বৈঠক করেন রাষ্ট্রপতির সঙ্গে। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নাম আসে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের। এদিকে ফ্যাসিবাদ অবসানের পর এদিনই মুক্তি মিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। আরো জানাচ্ছেন এম এ আজিম। 6 আগস্ট জনরোষে তখন পুড়ে ছাই হাসিনার সরকার কাঠামো। শুধু গণভবন নয়, তখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বিভিন্ন সরকারি অফিস দপ্তর। হাসিনার রক্ষা কবচ হয়ে ওঠা পুলিশ বাহিনীর উপর ছাত্র জনতার ক্ষোভ পুড়িয়েছে অধিকাংশ থানাগুলোকেও। আইন শৃঙ্খলা রক্ষায় ছিল না পুলিশ প্রশাসন। তবে সকালেই রাজধানীর সড়কগুলোতে স্বেচ্ছায় ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব কাঁধে তুলে নেয় শিক্ষার্থীরা। শুধু সড়কে নয়, অন্তর্বর্তীকালীন সরকার গঠনেও রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসেন জুলাই আন্দোলনের শীর্ষ নেতারা। সবার সম্মিলিত প্রস্তাবে সিদ্ধান্ত আসে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান। মাইনর অপারেশন আজকে হয়েছে। একই সঙ্গে সেদিন উপদেষ্টা পরিষদ গঠন এবং এর সদস্যদের নামের প্রস্তাবও আসে বৈঠক থেকে। 24 ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে, অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি, সেটি আমরা করে ফেলতে পারবো। এদিকে 6.5 বছর পর সেদিনই রাষ্ট্রপতির আদেশে মুক্তি মেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতিও শুরু করেন তিনি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। 2024 সালে কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 64 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে এবং 73 জন সাবেক শিক্ষার্থীর শিক্ষা সনদ স্থায়ীভাবে বাতিল করেছে প্রশাসন। গণঅভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সোমবার রাতের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। হামলায় শনাক্ত 229 শিক্ষার্থীর মধ্যে 99 জন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও 130 জন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তাদের মধ্যে 64 জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে, 37 জনকে 2 বছর, 8 জনকে 1 বছর এবং 1 জনকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। সাবেক 99 শিক্ষার্থীর মধ্যে 73 জনের শিক্ষা সনদ বাতিল ও 6 জনের সনদ 2 বছরের জন্য স্থগিত করা হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা এলাকায় ককটেল নিক্ষেপ করে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে গাংনী ধানখোলা সড়কে ডাকাতির এ ঘটনা ঘটে। এ সময় পথচারীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন সহ অন্যান্য মালামাল নিয়ে যায় ডাকাত দল। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, 20 জন পথচারীর কাছ থেকে প্রায় 80,000 টাকা লুট করেছে ডাকাত দল। এমন ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পাশে বেঁধে এই জায়গাটিতে পাশে একটি মেহগনি দুর্নীতি করেও তৃতীয় শ্রেণীর কর্মী থেকে পুরস্কার, পদোন্নতি পেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ নিউ এনটিসির প্রশাসনিক কর্মকর্তা বনে গেলেন আব্দুর রহিম। দুর্নীতির চাদর চেরাগে রহিম আজ 100 কোটি টাকার মালিক। চাঞ্চল্যকর ঘটনায় যেন দেখার কেউ নেই। দুর্নীতি তদন্ত রিপোর্টে আব্দুর রহিমকে বরখাস্তের সুপারিশ করলে উল্টো পদোন্নতি নিয়ে কমিশন বাণিজ্য করে হাতাচ্ছেন কোটি কোটি টাকা। দফায় দফায় অভিযোগ আসলেও রহিমের অদৃশ্য দাপটে নীরব খোদ মন্ত্রণালয়। বাকি অনুসন্ধানে জানাচ্ছেন শাহাদাত নিশাত। আমি মনে করি 10% টাকা আমি নিব বা 20%। আব্দুর রহিম দেখতে পাক্কা নিষ্পাপ মনে হলেও ফলের বেড়াল বের করতে অনুসন্ধানের নামে দেশ টিভি টিম। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার নিউ অ্যান্ড টিসির অঘোষিত রাজা। 2012 সালে ঘুষ লেনদেনের মাধ্যমে চিফ টেকনিক্যাল অফিসারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ পায় এই রহিম। জাদুর চেরাগে হয়ে ওঠেন বেপরোয়া।
সরকারি হাসপাতালের সব ধরনের যন্ত্রাংশ মেরামতের কাজ করে নিমিউ আবার সেই কাজ দেয় বিভিন্ন ঠিকাদারদের। তবে রহিমের টেবিলে কমিশন পৌঁছালেই কাজ পায় ঠিকাদাররা। রহিমের সহযোগিতায় যন্ত্রাংশের দ্বিগুণ দাম দেখিয়ে ঠিকাদাররা হাতিয়ে নিচ্ছেন শত শত কোটি টাকা, যার মোটা কমিশন যায় রহিমের পকেটে। এভাবেই রহিম 13 গ্রেডের একজন কর্মচারী হয়েও ঢাকায় শেরেবাংলা নগরে একটি আলিশান ফ্ল্যাট, আজিমপুরে 2টি ফ্ল্যাট, গ্রামের বাড়িতে সাতক্ষীরার আশাশুনিতে 3টি চিংড়ির ঘেরসহ নামে বেনামে গড়েছেন অডেল সম্পদ। এসব তথ্যই উঠে আসে রহিমের বিরুদ্ধে মন্ত্রণালয়ে জমা পড়া অভিযোগে। রহিমের এসব ঘুষ দুর্নীতির বিষয় নিয়ে 2018 সালে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর সতর্ক করলেও ফের তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ওঠায় 2019 সালে আবারও তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। এরপর 2020 সালে মার্চে সে তদন্ত প্রতিবেদনে উঠে আসে অবৈধভাবে তার নিয়োগ ও দুর্নীতির তথ্য। এছাড়াও তাকে চাকরি থেকে প্রত্যাহারের সুপারিশও করে ওই তদন্ত প্রতিবেদনে। একই বছর 2 জুলাই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয় মন্ত্রণালয়। এদিকে তখনকার চিফ টেকনিক্যাল ম্যানেজার আমিনুর রহমানের নাম ভাঙিয়ে এক ঠিকাদার থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মাদারীপুর সিভিল সার্জন অফিসে বদলি করে তাকে। কিন্তু মাদারীপুরে 3 মাসে একদিনের জন্য অফিস না করে উল্টো নিমিউর প্রধান কার্যালয়ে ফের বদলি করিয়ে নেয় নিজেকে। ক্ষমতা বলে বিয়ে থেকে এক লাফে ভাগিয়ে নেন প্রশাসনিক কর্মকর্তা পদ। এর জন্য আবার সুপারিশ করেন তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তরের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। রহিমের আরেক সহযোগী টেকনিক্যাল ম্যানেজার মইনুল ইসলাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর ফাইলে স্বাক্ষর করা একটি ছবি উঠান, যে ছবি দিয়ে রহিম সহ বিভিন্ন ঠিকাদারের কাছে কাজ নিয়ে দিচ্ছেন বলে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। বিষয়টি নজরে আসায় মইনুলকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়, কিন্তু কৌশলে বেঁচে যায় রহিম। এদিকে তার বিরুদ্ধে চিকিৎসা যন্ত্রপাতি মেরামতের নামে টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু করে দুদক। রহিমের এসব অপকর্মের বিষয়ে তার সাথে কথা বলতে চাইলে রাজি নয় আব্দুর রহিম। সেগুলো মন্ত্রণালয় থেকে সেটেল হয়ে আবার আমি এখানে তো আছি। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে তার স্মৃতি বিজড়িত কুষ্টিয়া শিলাইদহের কুঠিবাড়িতে এবার নেই তেমন কোনো আয়োজন। বিশ্বকবি তার জীবনের স্বর্ণালী সময়টুকু পার করেছেন এই কুঠিবাড়িতেই। এখানে বসেই রচনা করেন গীতাঞ্জলি সহ অসংখ্য কালজয়ী সাহিত্য। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 1889 সালে জমিদারি পরিচালনার ভার নিয়ে কুষ্টিয়ার শিলাইদহে আসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শুরু থেকেই প্রজাদের খুব কাছে চলে যান তিনি। মুগ্ধ হয়েছিলেন শিলাইদহের ছায়াশীতল পরিবেশে। নিভৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল শিলাইদহে কবিগুরুর জীবনের বেশ কিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলি কাব্যই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা। কিন্তু মহাকবির 84তম প্রয়াণ দিবসে কোনো আয়োজন নেই শিলাইদহের কুঠিবাড়িতে। আমরা ধ্যানে জ্ঞানে রবীন্দ্রনাথকে স্মরণ করি যারা, আমাদের ভালো লাগার জায়গা থেকে আমরা সবসময় এখানে আসি। 22শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস, এই দিবসটাও যাতে গুরুত্বপূর্ণভাবে রাষ্ট্রীয়ভাবে এটাকে সেই রকম মর্যাদা দিয়ে যাতে বড় আকারে পালন করা হয়, এটা হচ্ছে আমার চাওয়া। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এখানে আসছি দেখার জন্য, কিন্তু এসে দেখতেছি বন্ধ। খুব হতাশ হলাম আর কি। যদি মৃত্যুবার্ষিকীতেও অনুষ্ঠান হয় তাহলে দেশ বিদেশ থেকে মানুষজন আসবে দেখার জন্য। প্রত্যেক বছরই জন্মদিনের পাশাপাশি প্রয়াণ দিবসটাও যেন ঠিক যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালন হয়, সে ব্যাপারে আমাদের বিশেষ দাবি থাকবে। বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন যিনি, তার প্রয়াণ দিবস এভাবে নীরবে নিবৃতে চলে যাবে তা মানতে পারছে না রবীন্দ্র গবেষকরা। তাদের দাবি প্রয়াণ দিবসেও কবিকে যেন স্মরণ করা হয় জাতীয়ভাবে। তো এইভাবে হয় না। আমি যদি পেতে চাই তাহলে রবীন্দ্র, নজরুল, লালন এর সমগ্রভাবে পেতে হবে এবং সমানভাবে তাদের মৃত্যু দিবস মর্যাদার সঙ্গে সম্মানের সঙ্গে গুরুত্ব দিয়ে উদযাপিত হওয়া উচিত। আর কুঠিবাড়ির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন এবছর কবিগুরুর প্রয়াণ দিবসে জাতীয়ভাবে কোনো আয়োজন নেই, তবে স্থানীয়ভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়িতে
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও তার সৃষ্টিকর্ম সম্পর্কে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিলাইদহ কুঠিবাড়িতে কবিগুরুর জন্মবার্ষিকীর মতো প্রয়াণ দিবসও জাতীয়ভাবে আয়োজনের আহ্বান রবীন্দ্রপ্রেমীদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।